হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের ফার্স্ট টপিক হচ্ছে হোয়াট ইজ ভেক্টর। তো আমরা প্রথমে চলে যাব ভেক্টর কী জিনিস সেটি সম্বন্ধে জানতে। তো এর আগের চ্যাপ্টারে যখন আমরা পড়েছিলাম ইউনিট অ্যান্ড ডাইমেনশন, তখন আমরা দেখেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুভাগে ভাগ করা যায়। একটা ছিল ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর একটা ছিল ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু এখানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব। এখন ক্যাটাগরি ওয়াইজ মানে ধরো তোমাকে আমি বললাম আমি তোমার গ্রামে গেলাম এবং সেই গ্রামে গিয়ে তোমার আমি খোঁজ করলাম, তাহলে সেখানে যদি তোমাকে খুঁজতে হয় তোমার তাহলে বাবার নাম বা তোমার দাদুর নাম করতে হবে, তবেই তোমাকে আমি খুঁজে পাবো। তাহলে সেক্ষেত্রে সেটা তোমার ডেফিনেশন হয়ে গেল, মানে তোমার সংজ্ঞা যে তুমি এনার ছেলে বা এনার নাতি, সেই হিসাব মতন করে আমি তোমাকে খুঁজে পাবো। কিন্তু একই কাজ যদি আমি তোমার স্কুলে গিয়ে করি, তাহলে তোমার বাবার নাম বলে বা তোমার দাদুর নাম বলে তোমাকে স্কুলে কেউ খুঁজে পাবে না। সেক্ষেত্রে তোমাকে স্কুলে খুঁজে পেতে গেলে স্কুলে গিয়ে তোমার ক্লাস, সেকশন, রোল নাম্বার বলতে হবে। এটা তোমার হয়ে গেল ক্যাটাগরি। তো সেই ওয়াইজ আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির সেই ডেফিনেশন ওয়াইজ ভাগ ছিল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যান্ড ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু আজকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মোট 4 ভাগে ভাগ করব, আর সেইটা তোমার হবে অ্যাকর্ডিং টু ক্যাটাগরি। তাহলে ফার্স্ট আমরা কী দেখব? ফার্স্ট আমরা দেখছি ফিজিক্যাল কোয়ান্টিটিস। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাকর্ডিং টু ক্যাটাগরি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটি হচ্ছে পিওর রেশিও, যাকে বাংলায় বলে বিশুদ্ধ অনুপাত। এর মানে কি? ধরো এমন কোনো রাশি যেটি দুটি একই রাশির অনুপাত হিসেবে লেখা যায়। যেমন তোমাকে আমি ধরো বললাম ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছিলে প্রতিসরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের মিউ বা যাকে আমরা বলতাম প্রতিসরাঙ্ক, সেই মিউয়ের মান হয় C/V। অর্থাৎ কি? অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগ। অর্থাৎ দেখো এখানে ওপরের মানটিও একটি নির্দিষ্ট গতিবেগ এবং নিচের মানটিও একটি নির্দিষ্ট গতিবেগ। আমরা জানি সি এর মান কত হয়? সি এর মান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ধরলাম কাঁচের কোনো মাধ্যমে এই ভি এর মান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মিটার পার সেকেন্ড আর পাবো না, এখানে 10⁸ কেটে যাবে, এখানে আমরা পাবো 3/2। দেখো এখানে কোনো তাহলে একক পাইনি, শুধুমাত্র একটি নির্দিষ্ট মান পেয়েছি বা অনুপাত পেয়েছি। তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটির ফার্স্ট যে পার্টটি বললাম, সেই যে পিওর রেশিও, মানে যেখানে শুধুমাত্র মান পাবো, কোনো একক সম্পন্ন কোনো রাশি পাবো না, তাকে আমরা পিওর রেশিও বলবো। আরেকটি উদাহরণ দেখে নিই, আপেক্ষিক গুরুত্ব। আর আপেক্ষিক গুরুত্বকেই না, আপেক্ষিক গুরুত্ব হলো, এই আপেক্ষিক গুরুত্বের একটি নামও আছে যাকে আমরা আপেক্ষিক ঘনত্ব বলি, এবং এটি সমান আমরা কি দেখতে পারি যে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে ওই বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, তাকে আমরা বলতাম আপেক্ষিক গুরুত্ব। আশা করি তোমাদের সেটা খেয়াল আছে। তাহলে আপেক্ষিক গুরুত্ব, প্রতিসরাঙ্ক, এগুলো সবগুলি কিন্তু একটি নির্দিষ্ট অনুপাত দেখায়, কোনো এককযুক্ত রাশিকে দেখায় না। তাহলে পিওর রেশিও মানে কি বুঝলাম? পিওর রেশিও মানে বুঝলাম সেই সব রাশিগুলি যেখানে শুধুমাত্র অনুপাত আছে, কোনো একক নেই। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির প্রথম যে ধরনটি পেলাম সেটি হলো পিওর রেশিও। এরপরে কি আসছে? এরপরে সেকেন্ড পার্টটি আসছে স্কেলার। স্কেলার মানে কি? যার মান আছে এবং একটি এককও আছে, কিন্তু কোনো দিক নেই, কোনো নির্দিষ্ট দিক নেই। অর্থাৎ ওই রাশিটিকে উপস্থাপন করার জন্য কোনো দিকের প্রয়োজন পড়ে না। তো ধরো তোমাকে আমি বললাম 1 কেজি কোনো একটি বস্তুর ভর, তাহলে 1 কেজি হলো বস্তুর ভর। তাহলে 1 কেজিকে বলতে আমাদের কোনো দিককে নির্দেশ করতে হবে না, 1 কেজি সব জায়গায় 1 কেজিই থাকবে। তাহলে এখানে 1 কেজি কিন্তু কোনো দিককে নির্দেশ করছে না, তাই এখানে 1 কেজি হলো স্কেলার। বা সেকেন্ড ধরো তোমাকে আমি বললাম 1 মিটার। তাহলে এই যে 1 মিটার, এই 1 মিটার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দিককে নির্দেশ করেনি। 1 মিটার মানে একটা 1 মিটার পশ্চিম দিকে থাকা কোনো রডও হতে পারে, 1 মিটার পূর্ব দিকে থাকা কোনো একটি কাঠের ব্লকও হতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট এটি দিককে নির্দেশ করতে পারছে না, তাই এটি একটি স্কেলার। তাহলে পিওর রেশিওতে কী দেখলাম? পিওর রেশিওতে দেখলাম একটি নির্দিষ্ট অনুপাত, এখানে দেখলাম কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু মান আছে আর একক আছে। আমরা চলে আসছি 3 নম্বর ফিজিক্যাল কোয়ান্টিটিতে, সেটি হলো ভেক্টর। আর 4 নম্বর হলো টেনসার। একটু বলে রাখা ভালো, এই যে টেনসার, এই প্রত্যেকটিকেই আমরা টেনসারই বলি। যেমন এই যে স্কেলার টু টেনসারকে আমরা টেনসারই বলে থাকি, কিন্তু তাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা নাম দেওয়াটা প্রয়োজন, তাই দিয়েছি, অনেকটা কেমিস্ট্রির মতন।
অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কিছু কিছু সাবস্টেন্স পাই, সেই সাবস্টেন্সগুলোর একটি কেমিক্যাল নামও থাকে, আবার একটি IUPAC নামও থাকে। তো ঠিক তেমনই এদের প্রত্যেকেরই একটি আলাদা নামও আছে। যেমন একে টেন্সার অফ র্যাঙ্ক 0 বলা হয়, ভেক্টরকে টেন্সার অফ র্যাঙ্ক 1 বলা হয়, আর টেন্সারকে র্যাঙ্ক অফ 2 বলা হয়। যাই হোক, এগুলো আমাদের সিলেবাসে নেই, তো এই নিয়ে আমরা বেশি ঘাঁটছি না, কারণ টেন্সার আমাদের সিলেবাসের বহির্ভূত। তাহলে টেন্সার নিয়ে আমরা এখানে কোনো টেনশন নেব না। ঠিক, তাহলে চলে এলাম ভেক্টর। আমরা তাহলে ভেক্টর কী জিনিস? কোনো রাশিকে ভেক্টর হতে গেলে মান থাকার সাথে সাথে তাকে আরও 3টি কন্ডিশন ফুলফিল করতে হবে, তবে সেটিকে আমরা ভেক্টর বলবো। সেই 3টি কন্ডিশন কী কী একটু দেখে নিই। ফার্স্ট যে কন্ডিশনটি হলো সেটি হলো ম্যাগনিটিউড থাকার সাথে সাথে তার একটি পার্টিকুলার ডাইরেকশন থাকতে হবে। এর মানে কি? এর মানে কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সামথিং এমন কিছু দিক। এমনি নয় এদিক ওদিক সেদিক, সেরকম করে আমরা দিক বলতে পারবো না। এখানে এদিক ওদিক বললে আমরা দিক তো বলতে পারছি, কিন্তু কোনো নির্দিষ্ট দিককে বলতে পারছি। তাহলে পার্টিকুলার ডাইরেকশন মানে হচ্ছে নির্দিষ্ট দিককে বোঝাতে হবে, মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, এমনি কিছু। এরপরে কী কন্ডিশন? এর পরের কন্ডিশন হচ্ছে একে অ্যাডিশনের সময়, ভেক্টর যখন অ্যাডিশন করব তখন ল অফ ভেক্টর অ্যাডিশন বা প্যারালোগ্রাম ল মেনে চলবে। অর্থাৎ যদি দুটি ভেক্টরের যোগফল r হয়, তাহলে r ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার, দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার, প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান, দ্বিতীয় ভেক্টরের মান, এবং সেই দুটি ভেক্টরের মধ্যে কোণে cos থিটার গুণফল করে তার রুট করতে হবে। এইটি আমরা পরে শিখব, শুধু এখন দেখিয়ে রাখছি যে ভেক্টর কাকে আমরা বলবো। তাহলে ফার্স্ট কন্ডিশন কী হলো? ফার্স্ট কন্ডিশন হলো একটি রাশিকে ভেক্টর হতে গেলে তাকে পার্টিকুলার ডাইরেকশন থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন, তাকে ল অফ প্যারালোগ্রাম বা ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে ভেক্টর অ্যাডিশন রুল, সেটা ল অফ প্যারালোগ্রাম হতে পারে, ট্রায়াঙ্গেল ল হতে পারে, বা পলিগন ল হতে পারে, সেই লটি মেনে চলতে হবে। এবং তৃতীয় যে কন্ডিশনটি হচ্ছে সেটি হচ্ছে যদি দুটি ভেক্টর থাকে, যদি একটি হয় এ ভেক্টর একটি হয় বি ভেক্টর, তবে এদের যোগফলটি কিন্তু বিনিময় নিয়ম মেনে চলবে। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর হবে। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। অর্থাৎ ভেক্টর হতে গেলে এই 3টি কন্ডিশনকে ফুলফিল করতে হবেই। যদি এই 3টি কন্ডিশন ফুলফিলমেন্ট না হয় তাহলে তাকে আমরা ভেক্টর বলতে পারবো না। পরের যে টপিক তা হচ্ছে কি? তা হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ ভেক্টর। তো এর আগে জানতে হবে একটা ভেক্টরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব। ধরুন তোমাকে আমি বললাম একটা বস্তু আছে, এই বস্তুটির ওপর আমি 10 নিউটন ইস্ট দিকে একটি ফোর্স লাগিয়েছি। অর্থাৎ এখানে এই 10 নিউটন ইস্ট, দেখো এখানে মানও আছে এবং একটি নির্দিষ্ট দিকও আছে, তখন তাকে আমরা ভেক্টর রাশি বলেছি, আগেই বলেছি। তাহলে এখানে এই যে ভেক্টর রাশিটি আছে, এখানে এই যে অ্যারো দেব, এই অ্যারোটি এই ভেক্টর রাশির মানকে নির্দেশ করবে। অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটি হবে 10 নিউটনের, এখান থেকে এই ডিস্টেন্সটি 10 নিউটনকে দেখাবে, এবং এই অ্যারোর যে ডাইরেকশনটি আছে সেই ডাইরেকশনটি ইস্টকে দেখাবে। অর্থাৎ একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে তার লাইনের যেটি দৈর্ঘ্য হবে সেটি ম্যাগনিটিউডকে দেখায়, এবং এখানে লাইনের যেটি অ্যারোর দিকটি থাকবে সেটি কিন্তু সেই ভেক্টরের মানের দিকটিকে নির্দেশ করবে। তাহলে তোমরা হয়তো বলতে পারো যে স্যার তাহলে কি 100 নিউটন ইস্ট? অর্থাৎ যদি আমাকে 100 নিউটন ইস্টকে দেখাতে হয় এইখানেই, তাহলে আমাকে এই যে লাইনটি আছে এর 10 গুণ বড় লাইন টানতে হবে। তুমি ভাবো যখনই আমি 1000 নিউটন দেখাতে যাবো এর 100 গুণ বড় লাইন টানতে হবে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এত বড় লাইন টানা সম্ভব নয়, তাই এক্ষেত্রে আমরা স্কেল ব্যবহার করে থাকি। অর্থাৎ ধরো তোমাকে আমি বলে দিলাম যে 1 মিলিমিটার সমান 10 নিউটন, তাহলে সেই স্কেলে এখানে আমি যদি 1000 নিউটন ইস্টকে লিখতে যাই তাহলে কত করব না, 1 মিলিমিটার সমান যদি 10 হয় তাহলে 100 মিলিমিটার সমান 1000 নিউটন হবে। 100 মিলিমিটার মানে 0.1 মিটার। অর্থাৎ তাহলে আমার পক্ষে 0.1 সেন্টিমিটার লাইন টানা একটি নির্দিষ্ট সীমার মধ্যে অনেকটাই সহজ। তাহলে এইভাবে আমরা ভেক্টর রিপ্রেজেন্ট করে থাকি, কোনো একটি স্কেলের সাহায্যে ভেক্টর আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো যেখানে ভেক্টরটি স্টার্ট হয় তাকে আমরা বলে থাকি টেল, আর যেখানে ভেক্টরটি শেষ হয় তাকে আমরা বলে থাকি টিপ বা হেড। তাহলে এখানে ভেক্টর যেটা স্টার্ট হবে তাকে বলবো টেল, যেখানে ভেক্টর শেষ হবে তাকে বলবো টিপ বা হেড, আর এখানে ভেক্টরের যে লাইনটি যেটি রিপ্রেজেন্ট করবে সেটি ভেক্টরের মানটি দেখাবে, এবং এই লাইনটি যেদিকে অ্যারোটি থাকবে সেটি ভেক্টরের দিককে দেখাবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে এখানে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব।
এরপরে চলে যাচ্ছি ট্রান্সলেশন অফ ভেক্টরে। তো দেখো ধরলাম আমি এখানে একটি ভেক্টর আছে, এই ভেক্টরটির নাম দিলাম আমি এ ভেক্টর। মনে রাখা ভালো যে ভেক্টর লেখার সময় আমরা তার মাথায় একটি অ্যারো সাইন দিয়ে ভেক্টর লিখে থাকি, কোনো কোনো বইয়ে একে বোল্ড অক্ষরেও লেখা থাকে। তো বোল্ডে লেখা থাকলে বা মাথায় একটি অ্যারো দিয়ে থাকলে আমরা ধরে নেব সেটি ভেক্টর রাশি। তাহলে এখানে আমরা একটি ভেক্টর টানলাম, তার নাম দিলাম এ ভেক্টর এবং তার মান ধরলাম 10 নিউটন ইস্ট। এখন আগেই বলেছি যেখানে ভেক্টরটি স্টার্টিং তাকে আমরা বলি টেল, আর যেখানে ভেক্টরটি শেষ তাকে আমরা বলি টিপ বা হেড, তাকে আমরা বলি হেড। এখন যদি এই ভেক্টরটিকে আমি প্যারালাল শিফট করি, অর্থাৎ আমি ভেক্টরটিকে এভাবে ধরলাম, এখানে নামিয়ে আনলাম, তাহলে এইভাবে যে আমি যে ভেক্টরটিকে সরালাম, তাহলে দেখো তাহলে এর জন্য ভেক্টরটির এখান থেকে এই দূরত্ব, অর্থাৎ এখানে ভেক্টরটির যেটি লেন্থ ছিল তার কি কোনো চেঞ্জ এসছে? আসেনি, অর্থাৎ এখানে 10 নিউটনই আছে। এবং এদিকে যে অ্যারোটি ছিল সেই অ্যারোটি এখনও ইস্ট দিকে দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমি কী করলাম, তাহলে এখানে ভেক্টরটিকে ধরে আমি প্যারালালি সরিয়ে এনেছি, অর্থাৎ সমান্তরালভাবে সরিয়ে এনেছি। তাহলে কি দেখতে পেলাম, সমান্তরালভাবে সরিয়ে আনলে কোনো ভেক্টরের পরিবর্তন হয় না, ভেক্টরটি সেম থাকে। অর্থাৎ যদি আগে এই ভেক্টরটি এ ছিল তাহলে এই ভেক্টরটিও এই ভেক্টরই থাকবে, কোনোভাবে তার পরিবর্তন হয়নি। তাহলে যদি আমি এই সারফেসে, অর্থাৎ এই যে প্লেনটি আছে এই প্লেনে যদি আমি ভেক্টরটিকে এখান থেকে এখানে সরিয়ে আনি তখনও দেখো সেম থাকবে, যদি এখান থেকে এখানে সরিয়ে নিয়ে যাই তখনও সেম থাকবে, এখান থেকে এখানে সরিয়ে নিয়ে আসি তাহলেও সেম থাকবে। অর্থাৎ যদি আমি কোনো একটি ভেক্টরকে প্যারালালি শিফট করি, যাকে আমরা বলছি ট্রান্সলেশন অফ ভেক্টর, সেক্ষেত্রে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কী লিখতে পারি, দ্য ভেক্টর ইজ নেভার বি চেঞ্জড ইন ট্রান্সলেশন। তাহলে ভেক্টরের কোনো পরিবর্তন হবে না যদি সেটির চলন ঘটে। তাহলে এইটা আমি কী দেখলাম, এইটা আমি দেখলাম ট্রান্সলেশন অফ ভেক্টর। এর পরের টপিকটি হচ্ছে রোটেশন অফ ভেক্টর। আমি আবার সেই একই ভেক্টর আঁকছি, ধরলাম এখানে স্টার্টিং হয়েছে ভেক্টরটি, এখান থেকে ভেক্টরটি স্টার্টিং, এটি সেই 10 নিউটন ইস্ট, এটি এ ভেক্টর এবং ধরলাম এটি তার ছিল টেল, এটি ছিল হেড। তাহলে যদি আমি এখন ভেক্টরটিকে রোটেশন করাই, অর্থাৎ যদি একে এই টেলটিকে যদি আমি কেন্দ্র ধরি এবং যদি ভেক্টরটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, দেখো তাহলে কেমন হবে। এখন ছবিটা এখন এমনি হয়ে যাবে। দেখো তাহলে ভেক্টরের যে মান ছিল 10 নিউটন, অর্থাৎ এই অ্যারোটির কিন্তু কোনো সাইজের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ লেন্থ সেই 10 নিউটনই আছে, সেই লেন্থ কিন্তু 10 নিউটনকেই নির্দেশ করছে, কিন্তু তার দিকটি আর ইস্ট দিকে নেই, এখন তার দিকটি নর্থ ইস্ট হয়ে গেছে। অর্থাৎ আগের যে ভেক্টরটি ছিল সেটি ছিল 10 নিউটন ইস্ট, এখন হয়ে গেছে নর্থ ইস্ট। তাহলে কি এই দুটি কি সেম ভেক্টর হওয়া সম্ভব? একদমই নয়। তাহলে যদি এটি এ ভেক্টর হয় তাহলে এটি কিন্তু বি ভেক্টর, মানে এটি কিন্তু সমান ভেক্টর হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, যে যদি কোনো ভেক্টর রোটেশন হয় তাহলে ভেক্টরটি চেঞ্জ হয়ে যায়, আর যদি প্যারালাল শিফট করি বা ট্রান্সলেশন করি তাহলে সেই ভেক্টরটি সেম থাকে। আজকে আমাদের লাস্ট টপিক কি? লাস্ট টপিক হচ্ছে হাউ টু ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দেখা যাক তাহলে এই যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস তার প্রয়োজনীয়তা কী। তো দেখতে পাবো আমরা পরবর্তী ক্ষেত্রে যখন ট্রায়াঙ্গেল ল বা প্যারালোগ্রাম ল বা পলিগন ল, ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন অর্থাৎ ভেক্টর যোগ বিয়োগ গুণ, পরবর্তী ক্ষেত্রে ভেক্টর গুণও পাবো। তো ভেক্টর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখব যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের ভূমিকা অপরিসীম, মানে দুটি ভেক্টরের মধ্যে কোনটি দেখাবে এই ভেক্টরটির মধ্যে যোগ হবে না বিয়োগ হবে। তো অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ে, ভেক্টরের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দুটি ভেক্টরের মধ্যেকার কোণের ইম্পর্টেন্সই খুবই বেশি। তাই সেই জন্য এখানে প্রথমেই জানতে হবে যে দুটি ভেক্টরের মধ্যে কোণ আমরা কেমন করে বার করি। তো ধরে নাও একটি ভেক্টর আছে, যে ভেক্টরটির নাম দিলাম এ ভেক্টর, এবং আরেকটি ভেক্টর আছে, ধরলাম এটি একটি ভেক্টর, যে ভেক্টরটির নাম দিলাম বি ভেক্টর। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে তা আমরা তিনটি উপায় বার করতে পারি। প্রথম উপায় কি, আগেই আমরা বললাম যে ঠিক এইখানে যেখানে এ ভেক্টরটি স্টার্ট তাকে আমরা বলি টেল, অর্থাৎ এটি হলো এ ভেক্টরের টেল আর এটি হলো এ ভেক্টরের হেড। একইভাবে এটি হলো বি ভেক্টরের টেল এবং এটি হলো বি ভেক্টরের হেড। আশা করি তোমরা এতক্ষণে এইটা বুঝে গেছো। তো তাহলে এই হেড টেল লেখাগুলি আর লিখছি না। প্রথমটি কি, ধরো আমি কি করলাম, আমি এই বি ভেক্টরটিকে ধরলাম, দিয়ে তার প্যারালাল শিফটিং ঘটালাম। প্যারালাল শিফটিং ঘটিয়ে এই বি এর যা টেল আর এর যে টেল এই দুটিকে অ্যাড করে দিলাম।
তাহলে যখন এ এর টেল এবং বি এর টেল অ্যাড হবে তখন এ এবং বি ভেক্টরের মধ্যেকার কোণটি হবে তাদের মধ্যেকার যে কোণটি ছোট, অর্থাৎ এই দেখো এই কোণটি এ আর বি ভেক্টরের মধ্যেকার সবচেয়ে ছোট কোণ, তাহলে এই কোণের মানটি ছোট হওয়ার জন্য এটি হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার কোণ। এই কোণটিকে অর্থাৎ এই যে বড় কোণটি আছে এই বড় কোণটিকে কখনোই কিন্তু আমরা এ এবং বি ভেক্টরের মধ্যেকার কোণ বলতে পারবো না। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টরের যদি টেল অ্যাড হয় তাহলে সেই দুটি ভেক্টরের মধ্যে যেটি ছোট কোণ হয় সেটি হয় অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ধরো সেকেন্ড উপায়টি বলছি, ধরলাম এটি একটি এ ভেক্টর আছে, ওই আগের ছবিটি আঁকছি শুধু একটু আলাদা করে দিচ্ছি যাতে তোমরা জিনিসটি বুঝতে পারো। এটি হলো বি ভেক্টর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করতে পারি না, দ্বিতীয় ক্ষেত্রে আমি ধরলাম এই বি ভেক্টরটিকে ধরলাম, দিয়ে এর প্যারালাল শিফট করালাম, প্যারালাল শিফট করিয়ে এর হেড আর বি এর হেডকে জয়েন করে দিলাম। তাহলে এই যে দ্বিতীয় ছবিটি আছে সেখানে দেখো এ ভেক্টরটির হেড এবং বি ভেক্টরটির হেড অ্যাড হয়েছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই যে এই দুটি ভেক্টর আছে এই দুটি ভেক্টরের মধ্যেকার ছোট কোণটিকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলবো। আর লজিক্যালিও দেখো বুঝতে পারছো এই কোণটি এবং এই কোণটি দেখো একান্তর কোণ, অর্থাৎ এই দুটি কোণ সমানও হবে। তার মানে কি বলতে চাইছি, যদি দুটি ভেক্টর হেডে জয়েন থাকে বা টেলে জয়েন থাকে তখন সেই দুটি ভেক্টরের মধ্যেকার ছোট কোণটি হয় অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এখানে কিন্তু এমন কোনো কন্ডিশন নেই যে আমাকে বিকে শিফটিং করতে হবে, তুমি এরও প্যারালাল শিফট করে হেড জয়েন করলেও এই কোণটি হবে, বা বিকে প্যারালাল শিফট করে টেল যোগ করলেও এই কোণটি হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে এটি হলো প্রথম উপায়টি, এটি হলো দ্বিতীয় উপায়টি। তাহলে তৃতীয় কী উপায়, তৃতীয় হচ্ছে ধরো কোনোভাবে ধরলাম এটি একটি ভেক্টর আছে এ ভেক্টর আর এটি ধরলাম বি ভেক্টর। তাহলে যদি কোনোভাবে তুমি এ ভেক্টরের হেডের সাথে বি ভেক্টরের টেলকে অ্যাড করে দাও, অর্থাৎ কেমন, অর্থাৎ ধরলাম আমি একে প্যারালাল শিফট করাবো, তাহলে একে আমি এই বি ভেক্টরকে ধরলাম প্যারালাল শিফট করে এ ভেক্টরের যেখানে হেড সেখানে বি ভেক্টরের টেলকে অ্যাড করে দিলাম। কোন অ্যাঙ্গেলটিকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলতে পারবো। তখন মনে রাখতে হবে, দেখো খেয়াল করো, তখন কিন্তু তাদের মধ্যেকার এই কোণটি কিন্তু কখনোই অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস হতে পারে না। তাহলে কোন অ্যাঙ্গেলটি হবে, যদি তুমি লজিক্যালি এতক্ষণে যদি তুমি বুঝতে পেরে গেছো তাহলে তুমি দেখো আমি যদি এই এ ভেক্টরটিকে ধরতাম, জাস্ট মনে করো, জাস্ট ধরে নাও যদি এখানে এগিয়ে দিতাম তাহলে দেখো সেই টেল অ্যাড হতো, তাহলে এই অ্যাঙ্গেলটি অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্গেলটিকে আমি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলতে পারতাম। তাহলে এখন তো এইটি নেই, আমি তো হেড আর টেল অ্যাড করেছি, অর্থাৎ এখন ছবিটি কেমন আছে, এখন এই যে লাইনটি আছে এই লাইনটি এখন এখানে আছে, এইখানে এই বি এর টেলের সাথে অ্যাড আছে। তাহলে যদি আমি এখানে একটি লাইনকে ডটেড করে টেনে দিই, তাহলে যদি আমি একটি লাইনকে এখানে ডটেড টেনে দিই তাহলে এই অ্যাঙ্গেলটি হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। অর্থাৎ তুমি দেখো যদি আমি এইখানে এই অ্যাঙ্গেলটিকে আলফা ধরি তাহলে এখানে থিটা কিন্তু হবে 180 মাইনাস আলফা। তাহলে যদি এই অ্যাঙ্গেলটি এই যে এদিকের অ্যাঙ্গেলটি যদি মান দেয় 120 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটির মান হবে 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটির মান হবে থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলটির মান হবে 180 মাইনাস 120 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে যদি হেড অ্যাড থাকে তাহলে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরসকে ছোটো অ্যাঙ্গেলকে ধরবো, টেল অ্যাড থাকলেও তাই করব, কিন্তু হেড টেল অ্যাড থাকলে তার বাইরের অ্যাঙ্গেলটি অর্থাৎ 180 মাইনাস করে যে অ্যাঙ্গেলটি পাবো তাকে আমরা বলবো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তো ধরো আমি তোমাকে একটি ভেক্টর আঁকলাম, ধরলাম এ একটি ভেক্টর এ ভেক্টর আর এ একটি ভেক্টর ধরলাম বি ভেক্টর, এবং বললাম এখানে যে কোণটি আছে সেটি বললাম 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কত হবে, এখানে কিন্তু 60 ডিগ্রি হবে। কেন, এখানে হেড অ্যাড আছে, তাহলে হেড অ্যাড থাকলে ছোটো অ্যাঙ্গেলটি হয় অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। যদি সেম জিনিস করতাম, এখানে ধরলাম এখানে একটি আছে এ ভেক্টর আর এখানে আছে একটি বি ভেক্টর, তাহলে দেখো এখানে টেল অ্যাড আছে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটি ছোটো অ্যাঙ্গেল ধরলাম, এই অ্যাঙ্গেল ধরলাম, তোমাকে বললাম ধরো যে 95 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস 95ই হবে। কিন্তু দেখো যদি আমি তোমাকে বলতাম এখানে একটি ভেক্টর আছে এ ভেক্টর, তোমার আছে বি ভেক্টর, দেখো এখানে কিন্তু এর হেড আর বি এর টেল কিন্তু অ্যাড আছে, তাহলে যদি এই অ্যাঙ্গেলটি হয় ধরলাম 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কিন্তু এই বাইরের অ্যাঙ্গেলটি হবে, অর্থাৎ কত হবে না 180 মাইনাস 30 অর্থাৎ 150 ডিগ্রি।
তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কখনোই কিন্তু দুটি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কখনো 180 বেশি হওয়া সম্ভব নয়। দেখো যদি তোমার 180 হয় তাহলে এ একটি ভেক্টর এবং এ একটি ভেক্টর, দেখো এখানে এর টেল ধরলাম আর বি এর টেল অ্যাড আছে, তখন এই অ্যাঙ্গেলটি হবে 180। এরপরে যখনই এই ভেক্টরটিকে তুমি আরেকটু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে, তাহলে এই ভেক্টরটি হয়ে যাবে এইদিকে, আর বি ভেক্টরটি এ ভেক্টরটি হয়ে যাবে, এইটা বি ভেক্টর ধরো এখানেই রইল, কিন্তু বি ভেক্টরটি হয়ে যাবে এইভাবে। তাহলে দেখো এখানে টেল টেল অ্যাড থাকার জন্য তখন এই অ্যাঙ্গেলটা ছোটো অ্যাঙ্গেল, তখন এই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, এবং সেটি 180 থেকে কম। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টরের মধ্যেকার কোণ সবসময় 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যেই লাই করবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস টপিকটা বুঝতে পারলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও, এবং কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই জিনিয়াস।